নমস্কার, নিউজ নাও প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। রাজ্যে ফিল্ম এবং টেলিভিশনের উপর 1 বছরের ডিপ্লোমা কোর্স চালু করা হবে এবং অনুমোদন পাওয়া গেছে বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব। এদিন বেলা 11টায় খার্চি মেলা এবং উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পুরাতন হাভেলিতে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ওপর 1 বছরের ডিপ্লোমা কোর্স চালু করার বিষয়টিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্যে একটি কালচারাল হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মধ্যে আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয় সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে, এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে দিল্লি কলকাতায় আছেন তাদের সাথে যুক্ত হয়ে আমরা আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি এই ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স, আমার থেকে ফাইলও সই করেছেন, ডিপ্লোমা কোর্স। এতে করে আমি যখন ওখানে যাই আমাদের ইয়াং জেনারেশনের ইউথ যারা আছে, জাতি জনজাতি, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি, তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন ট্রেনিং, সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। খার্চি উৎসবের মতো বিষয়গুলিকে ভিত্তি করে রাজ্যে রিলিজিয়াস ট্যুরিজম তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জাতি উপজাতির মেলবন্ধনকে সুদৃঢ় করতে এই ধরনের উৎসব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে আমার পর্যটন মন্ত্রী মহোদয় আছেন, এখানে উনি পর্যটনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, আমার সাথে প্রায়শ কথা বলেন এবং আমরা চাইছি যে এখানে রিলিজিয়াস যে টেরোরিজম সেটাকে যাতে আরে বাড়ানো যায়। আমরা এই চতুর্দশ দেবতা যে বাড়ি সেটাকে আমরা রিলিজিয়াস যে একটা পর্যটন যে কেন্দ্র সেটাকেও আমরা আমাদের যে ক্যালেন্ডার তার মধ্যে আমরা ঢুকিয়েছি। আজকে এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে এখন মিশ্র যারা ভাষাভাষীর লোক এবং মিশ্র যে সংস্কৃতি সবার এখানে আমার মনে হয় এটা একটা মিলন ক্ষেত্র এবং সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের এখানে সমাবেশ যে কারণে হয় এবং পারস্পরিক যে আদান প্রদান, একটা সেই আদান প্রদানের মধ্যে একটা ফিল্ড এর মধ্যে তৈরি হয়। প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী ত্রিপুরার খার্চি পুজো এবং মেলাকে সর্বাঙ্গীন সার্থক করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। 7 দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই মেলাকে নেশামুক্ত করিডোর হিসেবে ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। এর জন্য নিয়োজিত করা হয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলের প্রায় 1,500 জওয়ান। এছাড়াও মেলা প্রাঙ্গণ এবং সংশ্লিষ্ট এলাকায় নির্মাণ করা হয়েছে একাধিক নাকা পয়েন্ট। মেলার সর্বাঙ্গীন নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ স্পটগুলিতে রয়েছে নজরদারি ক্যামেরা। ঐতিহ্যবাহী এই খার্চি উৎসবের সর্বাঙ্গীন পরিবেশ সুস্থ রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো খার্চি পুজো, খার্চি উৎসব। এই খার্চি পুজো ত্রিপুরার ঐতিহ্যবাহী একটি উৎসব, আর এটা যতই প্রাচীনকালের হোক না কেন চির যেন নতুন খার্চি উৎসব। বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় শুরু হলো ঐতিহ্যবাহী খার্চি পুজো মেলা। বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি, এই 14 জন দেব দেবী পূজিত হন একসাথে। আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথিতে খার্চি পুজোর সূচনা হয়, চলে 7 দিন। দিন তারিখের হিসেবে 267 বছরে পা দিল এবারের খার্চি। 1948 সালে ত্রিপুরা ভারতভুক্তির পর থেকেই এই পুজো ও মেলার দায়িত্ব নেয় রাজ্য সরকার। 14 দেবতা আমরা যদি দেখি, আজকে এটা খয়েরপুরের যে মন্দিরটা, এটা কিন্তু আদিতে এখানে ছিল না।
অরিজিনালি এটা ছিল উদয়পুরে, কিন্তু আমাদের রাজারা যেখান যেখান থেকে এই যে রাজধানীটা পরিবর্তন করেছেন তখন সেইখানে নিয়ে গেছে। তো এর আগে ছিল এটা আমাদের যে পূর্ববর্তী রাজার, আমরা যদি দেখি এটা ছিল বর্তমান যে কাছাড় জেলায়, হ্যাঁ বর্তমান কাছাড় জেলায়, এটা প্রায় অনেক বছর, অনেক হাজার বছর আগে কথা। তখন দুই রাজার মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই ভাইয়ের প্রতীক মহারাজ যতটুকু মনে হয়, তো ঝগড়া হওয়ার পরে দুই ভাইয়ের, তো ছোট ভাই এই যে আমাদের যে চোদ্দ দেবতা এটা ছিন্ন করে নিয়ে এসেছিলেন। তার জন্য আমরা দেখতে পাই যে একমাত্র হিন্দু দেবদেবীর মধ্যে এমন একটা দেবদেবী যার আবক্ষ মূর্তি, এবং এটাও আমরা পাওয়া যায়। খার্চি চতুর্দশ দেবতা পুজো বলেও পরিচিত। চতুর্দশ দেবতার পুজোর সঙ্গে জড়িত পূজারীদের দেউড়াই ও প্রধান পুরোহিতকে বলা হয় চন্তাই। ত্রিপুরার রাজাদের কুল দেবতা হলেও 1948 সালের 15 অক্টোবর ভারত অন্তর্ভুক্তির পর মেলার সমস্ত দায়িত্ব বর্তায় রাজ্য সরকারের ওপর। সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং যথাযোগ্য মর্যাদার সাথেই প্রতি বছর উদযাপিত হয় এই মেলা। তোমার 1660 সাল থেকে প্রথম পূজারী আছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। তাদের থেকে আমল থেকে পূজার প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো চতুর্থ দেবতা আছে, হর উমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয়, এবং উনি রাজা আমাদের ত্রিপুরা রাজ্যে। কয়দিন থাকে? 1760 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাত ধরে পুরনো হাভেলিতে সূচনা হয় চতুর্দশ দেবতার পুজো। মূলত উপজাতিদের উৎসব হলেও জাতি উপজাতির অপূর্ব মিল বন্ধনে বছরের পর বছর সমৃদ্ধ হয়ে আসছে ত্রিপুরা খার্চি উৎসব। মেলাতে প্রায় 8,500 মতো, 850 মতো টিএসআর বাহিনী সেখানে লাগানো হয়েছে। পুরো চত্বর সেখানে সিসি ক্যামেরা দিয়ে মোড়ানো হয়েছে। তাছাড়া স্কাউট গাইড লাগানো হয়েছে, এমনি তারও ভলান্টিয়ারও আছে। তো নিরাপত্তার ক্ষেত্রে কোনো সেখানে শান্তি নেই। আর মোটামুটি চলছে। পুণ্যার্থী যারা হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, বয়স্ক যারা আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যারা বাচ্চারা আসবে তাদেরও যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য স্কাউট গাইড। উৎসবের উপকারিতা যথেষ্ট। ব্যক্তি এবং সমাজের জন্য ইতিবাচক প্রভাব ফেলে উৎসব এই ক্ষেত্রে আনন্দ, ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্যের অনুভূতি নিয়ে আসে খার্চির মতো মহামিলনের উৎসব। একঘেয়েমি জীবন থেকে মুক্তি এবং সামাজিক বন্ধনকে সুসংহত করার পাশাপাশি আনন্দ, শান্তি এবং সম্প্রীতির পরিবেশ তৈরি করে এই মহামিলনের উৎসব, যা মজবুত করে সামাজিক সম্পর্কগুলোকে। কেবল আনন্দ বা বিনোদনের মাধ্যম নয়, সমাজ সংস্কৃতির উন্নতি এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খার্চির মতো মিলন উৎসব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এই খার্চি উৎসব উপলক্ষে একটি বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা চালু হচ্ছে, যেটা উত্তর পূর্ব রেল সীমান্ত এই সিদ্ধান্ত নিয়েছে। চালু হবে শুক্রবার থেকে এবং শেষ পর্যন্ত বুধবার অবধি চলবে এই বিশেষ যাত্রী রেলটি, যা ধর্মনগর টু আগরতলা এবং আগরতলা টু ধর্মনগর চলবে এই রেলটি। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব। খার্চি উপলক্ষে 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত আগরতলা ধর্মনগর ও ধর্মনগর আগরতলা রুটে এক জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ত্রিপুরায় জাতি জনজাতি অন্যতম প্রধান উৎসব হলো খার্চি পূজা। পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে ওই পূজা ও মেলা অনুষ্ঠিত হবে আগামী 7 দিন। খার্চি উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় প্রতি বছরই। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এই মিলন উৎসবে সামিল হতে আসেন জাতি জনজাতি অংশের মানুষ। তাই যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য এবং খার্চি উৎসবের সকল অংশের মানুষের অংশগ্রহণের সুযোগের লক্ষ্যে স্পেশাল ট্রেন পরিষেবা নেওয়া হয়েছে সিদ্ধান্ত। স্পেশাল এই প্যাসেঞ্জার ট্রেনে থাকছে 6টি বগি। 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আগরতলা ধর্মনগর এবং ধর্মনগর আগরতলা রুটে চলবে এই এক জোড়া বিশেষ যাত্রী ট্রেন। আগরতলা থেকে 07640 নম্বরের যাত্রীবাহী ট্রেন যাবে ধর্মনগরের উদ্দেশ্যে। অপরদিকে ধর্মনগর থেকে 07639 নম্বরের ট্রেনটি যাত্রী নিয়ে আসবে আগরতলায়। এক্ষেত্রে মোট 12টি স্টেশনে বিরতি দেবে বিশেষ এই যাত্রীবাহী ট্রেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন যে রাজ্য মন্ত্রিসভা রয়েছে তা হয়েছে সম্প্রসারিত। আজ শপথ নিলেন মন্ত্রী হিসেবে কিশোর বর্মন।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা 1:30 রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন নলছড়ের বিজেপি বিধায়ক কিশোর বর্মন। এদিন রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল ইন্দ্রসেন টিনাল্লো। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। 8 মার্চ 2023 ডাক্তার মানিক সাহার নেতৃত্বে বিজেপি এবং ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা জোট সরকার রাজ্যের ক্ষমতায় অধিষ্ঠিত হয় টানা দ্বিতীয়বারের মতো। প্রাক্তন রাজ পরিবারের বংশধর প্রদ্যোৎ কিশোর দেববর্মন নেতৃত্বাধীন তিপ্রামথা 2023 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আলাদাভাবে, কিন্তু গত বছরের মার্চ মাসে কেন্দ্র এবং ত্রিপুরা সরকারের সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পর বিজেপি আইপিএফটি জোট সরকারে যোগ দেয়, যা ত্রিপুরা রাজনীতিতে নিয়ে আসে একটি নতুন মোড়। 60 আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভার আকার অনুসারে রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা থাকতে হবে মুখ্যমন্ত্রী সহ মোট 12 জন। এক্ষেত্রে এতদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল 11। কিশোর বর্মনের শপথ গ্রহণের মধ্য দিয়ে পূর্ণ হলো রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যার কোটা। রাজ্যে ক্যাবিনেট 12 জন মন্ত্রীর মধ্যে বিজেপির মন্ত্রী রয়েছেন মোট 9 জন। এই ক্ষেত্রে একজন রাজ্য মন্ত্রী সহ শরিক তিপ্রামথার মন্ত্রী রয়েছেন মোট 2 জন। রাজ্য মন্ত্রিসভায় সরকারের অপর শরিক আইপিএফটি সদস্য রয়েছেন 1 জন। এতদিন মন্ত্রিসভায় রাজ্যের মোট 8টি জেলার মধ্যে ধলাই জেলা এবং সিপাহীজলা জেলা থেকে ছিলেন না কোনো মন্ত্রী। এবার সিপাহীজলা জেলা থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্য হলেন কিশোর বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শপথ নেবার পর মন্ত্রী কিশোর বর্মন তার প্রতিক্রিয়ায় বললেন, যা দায়িত্ব দেওয়া হবে আমি পালন করব। আজ থেকে নতুন অধ্যায় শুরু হলো। বৃহস্পতিবার বেলা 11:30 মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিধায়ক কিশোর বর্মন। বিধানসভার লবিতে নলছড়ের বিধায়ক কিশোর বর্মনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেন টিনাল্লো। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। এদিন শপথ বাক্য পাঠ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী কিশোর বর্মন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন অধ্যায়ের শুরু হলো বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মন। তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা হবে। আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক। দল যখন যে দায়িত্ব দিবে সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব বলেও উল্লেখ করেন মন্ত্রী কিশোর বর্মন। রাজ্য মন্ত্রিসভার সদস্য হিসেবে চয়ন করার জন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জ্ঞাপন করেন কিশোর বর্মন। আমি আমাদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় বিএল সন্তোষজি, সর্বোপরি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ সহ আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যার, দপ্তর নিয়ে এখনো পর্যন্ত কোনো চর্চা রয়েছে কি? না, এসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক।
এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন আমাকে যখন যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে পালন করব। 1980 সালের 12 ডিসেম্বর জন্ম কিশোর বর্মনের। 2004 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কিশোর বর্মন। 2023 সালে ভারতীয় জনতা পার্টির টিকিটে নলছড় বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন কিশোর বর্মন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে দীর্ঘদিন পশ্চিমবঙ্গে কাজ করেছিলেন কিশোর বর্মন। প্রচারক জীবন ছেড়ে ত্রিপুরায় এসে সাংসারিক জীবন শুরু করতে চেয়ে শীর্ষ নেতৃত্বদের চিঠি দিলে 2022 সালে প্রথম দিকে ত্রিপুরায় দলের গুরুদায়িত্ব বিদ্যার্থী পরিষদের প্রাক্তন এই নেতার কাঁধে তুলে দেয় ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন কিশোর বর্মন। ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন দ্বিতীয় বিজেপি জোট সরকারি মন্ত্রিসভায় এবার দ্বাদশতম মন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোর বর্মন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শপথ অনুযায়ী কাজ করবেন মন্ত্রী কিশোর বর্মন, এই প্রত্যাশাই ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং এও বললেন যে খুব শীঘ্রই দপ্তর বন্টন করা হবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য মন্ত্রিসভার দ্বাদশতম মন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোর বর্মন। রাজভবনে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছেন কর্মক্ষেত্রে তা পালন করবেন কিশোর বর্মন বলে এদিন প্রত্যাশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজকে মন্ত্রিসভার যিনি সদস্য হয়েছেন কিশোর বর্মন, ওনাকে নিয়ে 12টা বার্তের মধ্যে আমাদের ফুল ফ্লেজেড যে মিনিস্টার সেটা সম্পূর্ণ হয়েছে। একটা বার্তে আমাদের এমওএস আছে। তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন, যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে, আশা করি সেইগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মার্গদর্শন করেন, নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই। এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে, যেটা আমরা বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা নিশ্চয়ই আমরা করব। থ্যাংক ইউ। মন্ত্রী হিসেবে নেওয়া হয়েছে শপথ, এবার দপ্তর বন্টনও হয়ে যাবে সময় মতোই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শপথ নিল কবে হবে? হয়ে যাবে, দপ্তর যখন হবে তখনই বলবো। খালি আছে সেটা কি খুব তাড়াতাড়ি ফুলফিল করা হবে? সব হবে, সময়ে সবকিছু হবে, ডোন্ট ওয়ারি। আর সভাপতি নিয়ে কিছু বলবেন, মানে দলের সভাপতি কোন, মানে এখন কি পর্যায়ে আছে? সময়ে কথা হবে, সময়ে সব, মানে টাইম উইল স্পিক ইট। না, অন্য রাজ্যে সভাপতি ঘোষণা হয়ে গেছে, ত্রিপুরায় এখনো ঘোষণা হচ্ছে না। এইরকম কোনো বিষয় না, এক এক জায়গায় এক এক রকম অবস্থা থাকে। রাজ্য মন্ত্রিসভা বিস্তারের বিষয়টি চূড়ান্ত করতে মঙ্গলবার রাতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এরপরে কিশোর বর্মনের মন্ত্রী হিসেবে শপথ নেবার বিষয়টি চলে আসে বিভিন্ন প্রচার মাধ্যমে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন কিশোর বর্মন। এক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভায় আরএসএস এর একজন একনিষ্ঠ কর্মী যোগ দিলেন, তার বলার অপেক্ষা রাখে না। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভারতীয় মজদুর শ্রমিক সেল রয়েছে, যেটা ভারতীয় জনতা পার্টির একটি শাখা, যারা শ্রমিকদের জন্য কাজ করে, শ্রমিকদের অধিকার এবং কল্যাণের জন্য। বিজেপির শ্রমিক মোর্চা হিসেবেও পরিচিত ভারতীয় জনতা মজদুর সেল। এই সেলটির লক্ষ্য হল শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করা এবং সরকারের বিভিন্ন শ্রমিক কল্যাণ প্রকল্পগুলো সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতীয় জনতা মজদুর সেল ত্রিপুরা রাজ্য শাখা। বৃহস্পতিবার আগরতলা অভয়নগর স্কুলে আয়োজিত হয় ভারতীয় জনতা মজদুর সেলের একটি সভা, যেখানে বিভিন্ন শ্রমিক সংগঠন ছেড়ে 100 শ্রমিক যোগদান করেন বিজেএমসিতে। এদিনে যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেএমসি সভাপতি রঞ্জিত গোপ ও ই রিক্সা মজদুর সেলের প্রেসিডেন্ট দীপেন কান্তি দেব। বিজেপি সরকারের শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সিদ্ধান্তের কারণে ভারতীয় জনতা মজদুর সেলে যোগদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।
9 জুলাই দেশব্যাপী ধর্মঘট পালন করবে 10টি ট্রেড ইউনিয়ন। ধর্মঘটের ডাক দিয়েছে তারা। 17 দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের সিদ্ধান্ত। গোটা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হবে এই ধর্মঘট। যদিও রাজ্য সরকারের কোনো সমর্থন নেই, এতে ট্রেড ইউনিয়নের এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত হচ্ছে প্রচার কর্মসূচি। বৃহস্পতিবার তেলিয়ামুড়াতে সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত হয় একটি মিছিল। শ্রম কোড বাতিল করা, রেগার মজুরি সহ শ্রম দিবস বৃদ্ধি এবং পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণের দাবি রয়েছে। এই 17 দফা দাবিগুলির মধ্যে গোটা দেশের মানুষের পাশাপাশি রাজ্যের সব অংশের মানুষকে এই ধর্মঘটকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে সিপিআইএম। 17 দফা দাবি, এই দাবির মধ্যে শ্রমকোড, রেগার মজুরি বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কাজের দাবিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই বিষয়গুলির মধ্যে আমরা কৃষকদের বিভিন্ন বীজ এবং এই ঔষধ এইগুলি। আবারও পাহাড়ে ভূমিধস, যার জন্য রেল চলাচলে ঘটছে ব্যাপক ঘাটতি এবং ব্যাপক অব্যবস্থা। আবারও পাহাড় লাইনে পড়ল ধস। বৃহস্পতিবার দুপুরে দিহাখু মুপা স্টেশনের মাঝামাঝি স্থানে ভূধসের কারণে লামডিং বদরপুর পাহাড়ি অংশে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। লামডিং বিভাগে 15616 নম্বরের ট্রেনের আটকে পড়া যাত্রীদের চলাচলের জন্য একটি বিশেষ খালি কোচিং রেকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। বোর্ডিং নিশ্চিত হওয়ার পরে ট্র্যাকের উপলব্ধিতার ওপর নির্ভর করে ল্যাংটিং থেকে গুয়াহাটি পর্যন্ত চালানো হবে একটি বিশেষ ট্রেন। যাত্রীদের তাদের যাত্রা পরিকল্পনা করার আগে সর্বশেষ আপডেটগুলি পরীক্ষা করার পরামর্শ দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। উল্লেখ করা যেতে পারে, জাটিঙ্গা লামপুর সেকশনের ভূধসের 6 দিন বাদ পাহাড় লাইনে ট্রেন চলাচল আবার শুরু হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভূধসের ফলে রেলপথে পড়ে থাকা পাথর ও মাটি সরানো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে রেলপথ চলাচল। এদিকে গৌহাটি, লামডিং, শিলচর, বদরপুর এবং আগরতলা স্টেশনে যাত্রীদের সুবিধার্থে খোলা হয়েছে সহায়তা ডেস্ক। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং শীঘ্রই এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।